Fine. আজকে আমরা যে টাইপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ নাউন বা নাউনের বিভিন্ন প্রকারভেদ। প্রথমে আমরা দেখছি যে নাউন বলতে বোঝায় কোনো ব্যক্তিকে, কোনো পার্সন, কোনো প্লেসকে অর্থাৎ কোনো স্থানকে, কোনো থিংকে অর্থাৎ কোনো বস্তুকে, এবং বোঝায় কোনো আইডিয়াকে অর্থাৎ সেই আইডিয়াটা ক্রিয়েটিভ আইডিয়া হবে নাকি সেই আইডিয়াটা ইনোভেটিভ আইডিয়া হবে নাকি সেই আইডিয়াটার মধ্যে কোনো ব্রেন স্টর্মিং থাকবে সেটা বোঝাতে ব্যবহৃত হয়। ব্রেন স্টর্ম কথাটা মানে হচ্ছে যখন আমরা কোনো আইডিয়াকে শেয়ার করি বা আমার থটসটাকে শেয়ার করি। যেমন ধরো কোনো সিবিআই এর ইন্সপেক্টর বা কোনো র এজেন্ট বা হতে পারে কোনো সিআইডির কোনো এজেন্ট তাদের ব্রেন স্টর্মের মাধ্যমে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করছে বা সলিউশন পাওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে ব্রেন স্টর্ম করা। নাউন বলতে এই জিনিসগুলোকে বোঝায়, অর্থাৎ কোনো জিনিসের নাম বোঝায়। যেমন পার্সন হতে পারে রাম, শ্যাম, যদু, মধু। প্লেস হিসেবে হতে পারে তাজমহল, একটা জায়গা। থিং হিসেবে হতে পারে টেবিল, এবং আইডিয়া হিসেবে হতে পারে দিস ইজ আ ক্রিয়েটিভ আইডিয়া, বলে একটা কোনো পার্টিকুলার আইডিয়াকে বোঝানো যেতে পারে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা নাউনস এর ক্লাসিফিকেশন করব এবং ব্রেন স্টর্মিং কিভাবে আইডিয়াতে কাজ করছে, মানে একজনের আইডিয়া কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্য করছে, আমরা সেগুলো এবার দেখব। প্রথমে আমাদের টাইপস অফ নাউনস এর যে সেকশনটা রয়েছে সেখানে আমাদের রয়েছে কমন নাউন এবং প্রপার নাউন। কমন নাউন হচ্ছে 1 নম্বর, প্রপার নাউন 2, অ্যাবস্ট্রাক্ট নাউন 3, কংক্রিট 4, কালেকটিভ 5, হিউম্যান 6, নন হিউম্যান হচ্ছে 7, প্লুরাল 8 এবং সিঙ্গুলার 9। তাহলে আমরা এই 9 ধরনের নাউন্সকে নিয়ে এখন আলোচনা করব। নাউন বলতে সবসময় বোঝাবে একজন পার্সনকে অর্থাৎ বস্তু, একজন প্লেসকে অর্থাৎ কোনো একজন পার্সনকে অর্থাৎ কোনো ব্যক্তিকে, কোনো প্লেসকে অর্থাৎ কোনো স্থানকে, কোনো থিংকে অর্থাৎ কোনো বস্তুকে, এবং আইডিয়া হচ্ছে কোনো বুদ্ধি বা বুদ্ধির যখন ব্রেনস্টর্ম ঘটে শেয়ারিং হবে সেটাকে। তাহলে প্রথমে আমরা শুরু করব কমন নাউন দিয়ে। কমন নাউন বলতে কি বোঝায়? 1 নম্বর, না যে নাউনটা কোনো সাধারণ নাম, যেমন কোনো মানুষের, কোনো জায়গার, কোনো জিনিস অথবা কোনো আইডিয়াকে ডিফাইন করে, সে কমন জিনিসটা বা সাধারণ, কমন কথার অর্থ সাধারণ বা জেনারেল, তাহলে সেই জেনারেল জিনিসটা বোঝানোর জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কমন নাউন। যেমন থিয়েটার, এই থিয়েটার ওয়ার্ডটাতে দেখো কোনো থিয়েটারের কিন্তু নাম উল্লেখ করা নেই যে কোন থিয়েটারের কথা বলা হচ্ছে। তাই এটা হচ্ছে সাধারণের জন্য একটা সাধারণ থিয়েটার, এটা যে কোনো থিয়েটার হতে পারে। যদি আমি এখন থিয়েটার বলি, সেখানেই প্রপার নাউন্সে গিয়ে দেখতে পাবে দিস ইজ আ নেম অফ আ স্পেসিফিক পার্সন। তার মানে এটা সবসময় কি করবে, এটা ডিফাইন করবে একটা স্পেসিফিক জিনিসকে, প্লেস, আ থিং অর এনি আইডিয়া। তাহলে স্পেসিফিক জিনিসকে ডিফাইন করছে। যেমন প্যালেস থিয়েটার, তাহলে প্যালেস থিয়েটারের ক্ষেত্রে পিটা বড় হাতের, টিটা বড় হাতের, কারণ এটা একটা পার্টিকুলার থিয়েটারের নাম। আমি যদি বলি প্যালেস থিয়েটার, তাহলে প্যালেস থিয়েটার কিন্তু কোনোদিনই স্টার থিয়েটার হতে পারবে না। কিন্তু থিয়েটার বললে তুমি কিন্তু স্টারও ভাবতে পারো, প্যালেসও ভাবতে পারো, ইট ডিপেন্ডস আপন ইউ। তাহলে only proper nouns need to be capitalized. So a big clue is that the nouns which are capitalized, those are called as proper noun, কারণ এটা বড় হাতের লিখতে হবে। তাহলে আমরা যদি এবার এটাকেই দুটো ভাগে ভাগ করি, একটা ভাগে আমরা যদি লিখি কমন নাউন এবং অপর ভাগে আমরা যদি লিখি প্রপার নাউন, তাহলে আমরা দেখব এই দুটো ভাগ থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন গুলো আসছে। তাহলে প্রথম ভাগে যেটা আমার রয়েছে সেটা হচ্ছে কমন নাউন হচ্ছে সবসময় স্মল লেটার দিয়ে লেখা হবে, এটা বড় হাতে লেখা হবে না। অন্যদিকে প্রপার নাউন কি হবে, সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হবে, এটা কখনো স্মল হাতে আমরা লিখতে পারবো না, কারণ এটা একটা ক্যাপিটালাইজ থিংকে রেকগনাইজ করাচ্ছে। কমন নাউনের ক্ষেত্রে আরেকটা বড় কি, সেটা হচ্ছে মানে অসুবিধা কি, সেটা হচ্ছে কমন নাউন যখন লেখা হবে, কমন নাউন একটা জনসাধারণের জন্য বা কমন জিনিসের জন্য লেখা হবে, যেটা কিনা নন স্পেসিফিক, মানে কোনো স্পেসিফিক জিনিসকে ডিফাইন করবে না, তাহলে ইট ইজ আ নন স্পেসিফিক নাউন। অপরদিকে প্রপার নাউন যখন লেখা হবে, তখন প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নাউন বা একটা প্রপার জিনিসকে আর কি সে ডিফাইন করছে। এবার আমরা যদি এক্সাম্পল গুলোর দিকে দেখি, দেখতে পাবো কমন নাউনের ক্ষেত্রে আমরা বলতে পারি আ বয়, আ গার্ল। আবার প্রপার নাউনের ক্ষেত্রে এক্সাম্পল নিলে আমরা সেই বয়টার নাম দিয়ে স্পেসিফিক করছি রাম, এবং গার্লটার নাম দিয়ে আমরা স্পেসিফিক করছি মধু।
তাহলে এইটা একটা হচ্ছে। তাহলে প্রপার এবং কমন নাউনের ডিফারেন্সেস এর মধ্যে কি, এরা এই কমন হচ্ছে নন স্পেসিফিক এবং প্রপার স্পেসিফিক। কমন স্মল লেটারে লেখা হয়, প্রপার সবসময় ক্যাপিটাল লেটারেই লেখা হবে। তাহলে এটা আমরা একটা ডিফারেন্সিয়েশন এখান থেকে পেতে পারি। নেক্সট আমরা যদি আসি আমাদের নেক্সট নাউনে, আমরা দেখবো সে রয়েছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে এমন নাউন যেটাকে মানুষ ভিজুয়ালাইজ করতে পারে, দ্য নাউনস উইচ পিপল ক্যান ভিজুয়ালাইজ। যেমন টেবিল, যেটাকে দেখা যায় ছোঁয়া যায়, আর রক পাথর, যেটাকে দেখা যায় ছোঁয়া যায়, ফ্ল্যাগ পতাকা, যে দেখা যায় ছোঁয়া যায়, হেয়ার ড্রেসার যিনি আমাদের চুল ঠিক করেন তাকে দেখা যায় এবং ছোঁয়া যায়। তাহলে দ্য থিংস উইচ ইউ ক্যান সি ইজ রিলেটেড টু আওয়ার আইসাইট। আইসাইট মানে হচ্ছে তোমার দর্শনেন্দ্রিয়, রিলেটেড টু আর চোখ। নেক্সট হচ্ছে the things which we can touch, touch is related to our skin, তার মানে হচ্ছে কি বলা যেতে পারে স্পর্শ। the things which we can taste, taste মানে হচ্ছে related to our tongue, মানে আমরা যেটাকে আর কি স্বাদ গ্রহণ করছি সেই জিনিসটা। নেক্সট the things which we can hear, তার মানে আমরা আমাদের ইয়ার রিলেটেড, যেটাকে আমরা শ্রবণ করতে পাচ্ছি বা শ্রুতি শুনতে পাচ্ছি। the things which we can smell, তার মানে আমরা যেটার আর কি ঘ্রাণ নিতে পারছি, রিলেটেড টু আর নোজ। এবার এই পাঁচটা ইন্দ্রিয়কে নিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। তাহলে যে নাউনটাই পঞ্চ ইন্দ্রিয়ের ওপর কাজ করে বা 5 সেন্সেস এর ওপর কাজ করছে, সেই 5 সেন্সেস কে নিয়ে যার কাজ, তাকে বলা হচ্ছে কনক্রিট নাউন্স। নাও we will look into some more examples on the concrete nouns and let's see that how it would work. Yeah, as you could see that concrete nouns always depends on your sight, which is related to your eye, touch, which is related to your skin, hear, which is related to your ear, smell, which is related to your nose, and taste, which is related to your tongue. So it always depends on these 5 things. Now, when you touch the leaves, যখন তুমি পাতা ছোবে তাহলে তুমি টাচ করছো পাতাটা ছুঁয়ে। তুমি যখন টেস্ট করছো কিছু, টক টেস্টটা পাচ্ছ, সেটার জন্য তুমি বুঝতে পারছো যে জিনিসটা টক, বিকজ ইউ হ্যাভ টেস্টেড দ্যাট। আর তুমি যখন কিছু শুনছো, ইফ ইট ইজ রিলেটেড টু ইউর নয়েজ ক্যান্সেলেশন অর এনিথিং, তাহলে ডিস্টারবেন্সেস হচ্ছে, সেটা হচ্ছে হিয়ার। when it is stench মানে স্মেল, ভীষণ একটা বাজে অপরিষ্কার স্মেল আসছে, when you are passing passing through with any kind of garbages বা কিছু পাশে যখন তুমি যাচ্ছ, তো তুমি এটা পাচ্ছ। again you have some smoke or sight, যখন তুমি দেখছো যে চারিদিকে ধোঁয়া ধোঁয়া, তখন কিন্তু তোমার সাইটে দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ না। দিস ইজ আ কাইন্ড অফ ফগ, মানে ধোঁয়াশার মতো দেখা যাচ্ছে বা কুয়াশা দেখা যাচ্ছে। So these things are actually related to the concrete nouns, মানে যে জিনিসগুলো আমাদের 5 সেন্সেস কে, মানে পাঁচটা যে আমাদের সেন্স রয়েছে, সেই 5 সেন্সেস কে যে কিনা ইম্প্যাক্ট দেখাচ্ছে যার উপর, তারা। Next we have abstract noun. This is our 4th section of noun. In the abstract noun section, these nouns are usually ideas or concepts with no clear visual images. তাহলে আগে আমরা যেটা শিখলাম কনক্রিট নাউন্স এ, সেটা হচ্ছে কি না, যেটা আমরা দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স এ এসে দেখছি যেটা আমরা দেখতে পাচ্ছি না বা ফিল করতে পারছি না। যেমন তোমার আইডিয়া, তুমি বাদে যদি তুমি কাউকে শেয়ার না করো, so the people won't understand what your idea is, your thoughts. If you won't share your thoughts, your own emotions, your feelings, emotions, or your own concepts, so how would the people understand that what these are? তুমি তো সেটা ব্যক্ত না করলে সে বুঝবে না। So these things are actually abstract nouns, যেটা কিনা ভিজুয়ালাইজ এর কোনো ব্যাপারকে রাখে না। ইট অলওয়েজ রিলেটেড টু দ্য ফিল, মানে ফিলিংস বা ইমোশন সেকশনকে কাজ করায়। যেমন তোমার সিনসিয়ারিটি, তোমার পাংচুয়ালিটি, অ্যাঙ্গার, হ্যাপিনেস, হোপ, তোমার ভালোবাসা, লাভ অর ইন্টেলিজেন্স, এগুলোকে ডিফার করছে। এবার আরেকটা জিনিস বলে রাখি, অ্যাংরি থেকে অনেকে কিন্তু অনেক সময় অ্যাংরিনেস লেখো, এটা কিন্তু লিখবে না। হ্যাঁ, অ্যাংরিনেস লিখবে না, সবসময় লিখবে অ্যাঙ্গার, বিকজ ইট ইজ এ রাইট টার্ম। আর এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন্স এর আরেকটা জিনিস বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনটার অনেক কটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ফিলিংস নিয়ে আমরা আমাদের কনক্রিটিভটা পাচ্ছি। কনক্রিট মানে হচ্ছে জমাবদ্ধ অবস্থা, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে জিনিসটার অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবসার্টেন, সেই ব্যাপারটা যে
যেটা আর কি হতে পারে নাও হতে পারে। তাহলে তুমি যদি তোমার অ্যাবস্ট্রাক্ট ভাবটা রাখো, ধরো তুমি একটা কনসেপ্ট নিলে, ইফ ইউ আর টকিং অ্যাবাউট আর ইন্ডিয়ান পলিসি, তাহলে বলবো যে আমি কনসেপ্ট নিলাম যে আমি একটা গাছ লাগাবো, কিন্তু সেই লাগাবো গাছটা সেটা আমার মাইন্ডে রয়েছে, বাট উই আর নট কনক্রিটিং দ্যাট থিং। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু কনক্রিট দ্য থিং, we have to transfer this to the concrete noun and we have to use our five senses, চক্ষু নাসিকা কর্ণ জিহ্বা ত্বক, সেগুলোকে আমাদের ইউজ করতে হবে এবং আমরা তবেই আমাদের যে কনক্রিটিভিটা সেটা আমরা রাখতে পারছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ ডিপেন্ডস অন কনক্রিট নাউন। এছাড়া এদের কি কি ডিফারেন্সেস হতে পারে, একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যখন কথা বলবো সেটা সবসময় কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমাকে চেঞ্জ করে আমাকে কনক্রিট নাউন্স করতে হচ্ছে, এবং যখন আমরা কনক্রিট নাউন্স করব মানে কনক্রিট নাউন্সে যখন চেঞ্জ হবে তখন কি হবে, তখন আমার মানে কনক্রিট নাউন্সটা কখনোই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে হতে পারবে না। তাহলে বোঝা গেল যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কনক্রিট নাউন হতে পারে কি মানে হবেই, আর কনক্রিট নাউন্স এর যে প্রিভিয়াস পজিশনটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকভাবে যদি বলি তাহলে বলা যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কারণ, আর ফলাফল হচ্ছে কি কনক্রিট নাউন্স। তাহলে কারণ ফলাফল হিসেবে বলা যেতে পারে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া না থাকলে কনক্রিটে আসবে না, কিন্তু কনক্রিট হয়ে যাওয়া মানে কি তার অবভিয়াসলি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ছিল যে কারণে সে কনক্রিট হতে পেরেছে। তাহলে এই জিনিসগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন্স এর ক্ষেত্রে দেখতে পাই। এক্সাম্পল হিসেবে বলি, থিঙ্ক অফ অ্যান ইমেজ ফর হোপ। তোমাদের যদি কারোর আশা নিয়ে কোনো ইমেজ থাকে, এই হোপ বা ডিজায়ারটাকে এক একজনের এক এক রকম আশা। এখন যে মানুষটা খেতে পায় না তার কাছে আশা হচ্ছে দুমুঠো অন্ন। আবার তুমি যদি তোমার আশা বলতে চাও, সো ইউ ওয়ান্ট টু বিকাম সাম কাইন্ডস অফ অফিসার, মানে ইট কুড বি ডব্লিউবিসিএস অফিসার অর এনিথিং। তাহলে এই যে তোমাদের আশাটা প্রত্যেকে এই different images in minds, you all have different images because you all people are different, তোমরা কেউ কিন্তু এক নও। তাহলে ডিজায়ারটাও আলাদা হবে, তাই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা অবভিয়াসলি তার উপর ডিপেন্ড করবে। তাহলে দিস অ্যাবস্ট্রাক্ট নাউন্স ক্যান অনলি বি ডেসক্রাইবড এন্ড ইমাজিনড, এটাকে অন্যভাবে চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র এটাকে ডেসক্রাইব করা যাবে এবং এটাকে চিন্তা ভাবনার মাধ্যমে ইমাজিনেশনের মাধ্যমে ব্যক্ত করা যেতে পারে। দিস ইজ ওয়াই abstract nouns often have symbol to show meaning, তাই এটাকে সিম্বলের মাধ্যমে দেখানো হয়। Number one, this symbol always emphasize on your idea, how your idea is it creative, is it innovative, is it good, is it bad? So it is always depends on that idea. So this is the symbol of idea. The next thing which you could see, this is the symbol of love. You all know, the symbol of love, when we could see this symbol, a heart shape, we could understand that সেটা কিন্তু লাভেরই সিম্বল হবে। আবার যখন আমরা এরকম একটা স্কেলিটনকে দেখি দুটো মানে হাড় নিয়ে, তখন আমরা বুঝতে পারি দিস ইজ ওয়ার্নিং, ডোন্ট টাচ, অর ওয়ার্নিং নট টু ডু এনিথিং। তাহলে এগুলো বোঝা যায়। সেই কারণে আমরা কিন্তু ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট হোপ রয়েছে, এবং সেই হোপ গুলোকে ডেসক্রাইব করার জন্য যে অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করা হচ্ছে সেগুলোকে সিম্বলাইজেশনের মাধ্যমে ইউজ করা হয়। সিম্বলাইজেশনের ক্ষেত্রে বলি, যদি আজকে পার্কিং এর জায়গায় এই যে পার্কিং এরকম লিখে যদি ক্রস করে দেয় তাহলে বুঝবো যে এটা নো পার্কিং, আবার যদি পি লেখা থাকে এরকম তাহলে বুঝবো পার্কিং। তাহলে সিম্বলাইজেশনস এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাজ করতে পারে এবং কিভাবে কোনো মানুষকে কোনো কথা না বলে কিছু না ব্যক্ত করে সে নিজে নিজেই বুঝে নিতে পারে, সেটা একটা। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হিউম্যান এবং নন হিউম্যান নাউনস। হিউম্যান নাউন মিনস when we are defining any boy or any girl, মানে একটা ছেলেকে ডিফাইন করছি বা একটা মেয়েকে ডিফাইন করছি, সেটা হচ্ছে হিউম্যান নাউন। আর নন হিউম্যান নাউন বলতে বোঝায় কোনো অ্যানিমেলকে, অ্যানিমেল মানে হচ্ছে ধরো কোনো পশুকে, যে পশুগুলো আর কি জীবন্ত কিন্তু তারা হিউম্যান নয়, তারা মানুষ নয়। তাহলে পশু যেরকম হতে পারে ডগ, যেরকম হতে পারে ক্যাট। আবার যদি বলি নেচার, তাহলে নেচারের ক্ষেত্রে হতে পারে তোমার এরকম কোনো গাছ, কোনো ট্রি, কোনো পাতা, কিছু লিভস হতে পারে। তাহলে এই সমস্ত জিনিসপত্র যেটা সেটা হচ্ছে তোমার নন হিউম্যানের মধ্যে। আবার অবজেক্ট হতে পারে, যেমন হতে পারে টেবিল, যেমন হতে পারে চেয়ার, যেমন হতে পারে বাস। তাহলে এই জিনিসগুলো কি এরা হিউম্যান নয়, সো দিস থিংস আর নন হিউম্যান। Especially non-human and human noun is very easy because we could understand by the term. If it is telling about human nature, মানে human, তাহলে বুঝবো যে মানুষ, এবং নন হিউম্যান মানে হচ্ছে মানুষ নয়। কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিটেরও মানে রয়েছে, যেটা আগে
শেয়ার করলাম যে অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবসার্ড ইউর আইডিয়াস, আর ইউর আইডিয়াস অলওয়েজ অ্যাবসার্ড, মানে সব ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইডিয়াস মিনস যে মানে একটা অ্যাবসার্ড জিনিস যেটা হয়তো হবেও না বাস্তবে, উই আর জাস্ট ইমাজিনেটিং দোজ থিংস, তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে। এবং কনক্রিট মানে হচ্ছে একটা জমাটবদ্ধ অবস্থা বা কনক্রিটি, তাহলে সেটা কনক্রিটের ক্ষেত্রে কাজে লাগছে। এবার তোমাকে যদি চুজ করতে বলা হয়, চুজিং বিটুইন দ্য হিউম্যান অ্যান্ড দ্য নন হিউম্যান নাউন্স ইজ ইম্পর্টেন্ট ওয়েন টকিং অ্যাবাউট নাউন্স ইন আ সেন্টেন্স। যেমন ধরো তোমাকে যদি বললো দ্য রক স্মাইলড, তাহলে তুমি তো কখনোই বলতে পারবে না যে পাথরটা হাসছে, বিকজ ইট ডাজন্ট মানে doesn't have any kind of meaning. So this is wrong. If you say the boy smiled, this has the meaning যে ছেলেটা হাসছে। তাহলে এবার আরেকটা এক্সাম্পল দিই যে হু ইজ মেকিং দ্যাট নয়েজ, কে সেই আওয়াজটা করছে, পার্সন ইজ মেকিং দ্যাট নয়েজ, তার মানে মানুষটা আওয়াজটা করছে। সো ইট মেক সেন্স, বাট হোয়াট ইজ মেকিং দ্যাট নয়েজ, কি মানুষটা করছে, মানে কে আওয়াজটা করছে, সো সামথিং নন হিউম্যান। আরেকটা জিনিস ফোকাস করো, এখানে হু বলা হয়েছে কারণ হু অলওয়েজ ডিফাইন্স দ্য পার্সন, একটা মানুষকে ডিফাইন করে। ইট কুড বি দ্য কমন নাউন, a person, boy or girl, or a proper noun মানে রাম শ্যাম যদু মধু। আবার what is making that noisy, what, why we are using what, because this is non human, কি আওয়াজটা করছে, তার মানে সামথিং নন হিউম্যান। ধরো পাতারা ঘষে ঘষে আওয়াজটা হচ্ছে, সো লিভস আর ডুইং দ্য ভয়েসেস বা লিভস আর মেকিং দ্যাট নয়েজ, ট্রিজ আর মেকিং দ্যাট নয়েজ, তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়াট ইউজ করা হচ্ছে। তাহলে নন হিউম্যান বা হিউম্যানের কোয়েশ্চেনিং এর ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্সেস দেখা যায়, সেটা আমরা বুঝতে পারলাম। হিউম্যান এবং নন হিউম্যান নাউন্স এর ক্ষেত্রে ডিসাইড করাটা একটু টাফ হয়ে যায় কখনো কখনো। যেরকম ইট যে কথাটা, ইট আমরা সবসময় নন হিউম্যানের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। আবার হি শি, এই যে টার্ম গুলো, এই টার্মিনোলজি হি শি দে উই, তাই এগুলো আমরা আবার হিউম্যানের ক্ষেত্রে ইউজ করে থাকি, তাহলে সেটা একটা ম্যাটার করে। যেমন is the noun alive, which alive, বা is the noun alive এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নাউনটা কি বেঁচে রয়েছে, এখানে alive কে ফোকাস করা হচ্ছে। বা কুড আই ডু দিস, কুড এ রক ডু দিস, এই ধরনের সেন্টেন্স গুলোতে দেখা যাচ্ছে যে নন হিউম্যান নাউন্স গুলো কিভাবে প্রায়োরিটি পাচ্ছে। তাও আমি বলবো যে এখানে ক্যান আর রক ডু দিস বলা উচিত, কারণ রক কোনো মানে ফর্মাল কেউ নয়, রক ভীষণ ইনফর্মাল। আমাদের কাছে সেই সব জিনিসগুলো ফর্মাল যেগুলো আমাদের অফিসিয়াল জিনিসের সঙ্গে রিলেটেড থাকে, কিন্তু রক বা পাথর কখনো সেটা হতে পারে না, তাদেরকে আমরা কেন পোলাইটলি পেশ করবো আমাদের কথা। তাই this could be informal, can is the right option, but could I do this, when you're emphasizing yourself, নিজেকে জোর দিচ্ছ, তখন you could say could I do this, আমি কি এটা করতে পারি, what do you think, could I do this, or what do you think, would I be able to do that। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু হিউম্যান নন হিউম্যান নাউন ম্যাটার করবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সো ইউ কুড আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ কালেকটিভ, বোঝাই যাচ্ছে। সো কালেকটিভ নাউন্স নেম আ গ্রুপ অফ পিপল অর থিংস, মানে কালেকটিভ এই কথাটা দেখেই বোঝা যাচ্ছে এটা এসছে কালেকশন থেকে। ওয়েন ইউ আর কালেক্টিং সামথিং মানে কালেকশন করছো কিছু, তাহলে কালেকশন হলে পরে তোমার কালেক্টিভিটি মানে একটা গ্রুপ আসছে, হার্ড অফ শিপস, হার্ড অফ গোটস, বা ধরো ফ্লোক অফ ফিশ, স্লোক অফ সামথিং, বা আরো হয় অনেক কিছু, গ্রুপ অফ পিপল। তাহলে গ্রুপ দিয়ে শুধু বলবো তা নয়, দেয়ার মেনি মোর, তাহলে সেগুলো আমরা শিখবো। এবং আমি পিপিটির শেয়ার করার পর তোমাদের পিডিএফটা গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে যে হাউ উই আর গোইং টু ইউজ দিস থিংস আউট, মানে ওই টার্মিনোলজি গুলো কিভাবে কাজ করে, ফিশের ক্ষেত্রে কিরকম ভাবে, ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস অন দ্য টাইগার ফ্যামিলি, ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস অন দ্য জিরাফ ফ্যামিলি, রাইনোসেরাস ফ্যামিলি, বা মানুষেরটা তো গ্রুপ হয় অবভিয়াসলি, বা ধরো শিপের ফ্যামিলি, গোটের ফ্যামিলি, আদার ফ্যামিলিজ, হাউ উড ইউ use the phrases, I will share those things in the next PDF, so don't worry about that. Now collective nouns always means a group of people, because this is a kind of collection, অনেক কটা জিনিসের এক জায়গায় সমাহার হওয়া, সেটা হচ্ছে collective nouns. Examples is the crew মানে হচ্ছে একটা বড় কোনো সভা মিছিল বা বড় একটা স্থানে যেটা হচ্ছে। কাস্ট অলসো মিনস যে কোনো সভা সমিতি বা একটা জায়গায় যখন মানে একটা স্থানে যখন অনেকজন রয়েছে, কাস্ট একটা জাতি জনজাতি অর্থে। Audience means the persons who are present in the meeting, the listeners like you. Class মানে হচ্ছে which I'm doing now.
I'm conducting the class and you're the audience here, তো সেটা। কমিটি অলসো মিনস when you are মানে সভা সমিতি, যেখানে হচ্ছে মেম্বার্স রয়েছে এবং সেই মেম্বার্সরা যখন নিজেদের কথা ব্যক্ত করছে বা অন্য কিছু আলোচনা হচ্ছে, so those are committees. তাহলে collective nouns always means these things এবং a collection of people. Now I'll share you some more materials on the collective nouns because it would be helpful for your writing sections when you are using these things out in the mains examination. তাহলে মেনে এগুলো ইউজ করা যাবে, collective nouns গুলো ভীষণ ইজি হবে। Now we have some rules on the plural and singular noun. Like in the singular one we use boy and girl, but we add s when we make the plural section like boys and girls. তাহলে সিঙ্গুলারে boy এবং girl থেকে প্লুরালে s যুক্ত করে হচ্ছে boys এবং girls. ইকো এবং হিরোর ক্ষেত্রে আমরা যুক্ত করছি es, তাহলে হচ্ছে ইকোস এবং হিরোস, মানে মেন ওয়ার্ডটার সঙ্গে। বক্স এবং চার্চের সঙ্গে again we are using es, তাহলে হচ্ছে বক্সেস এবং চার্চেস। মেলোডি এবং ফ্লাই এর সঙ্গে আমরা যুক্ত করছি ies, যে কারণে হচ্ছে মেলোডিজ এবং ফ্লাইস। মাংকি এবং ডের সঙ্গে আমরা যুক্ত করছি নর্মাল এস, যার কারণে হচ্ছে মাংকিজ এবং ডেজ। থিফ এবং থাবস এর ক্ষেত্রে আমরা ইউজ করছি ভিএস, কি রিপ্লেসমেন্ট হচ্ছে এফ এর রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে থিভস এবং হাফস। রুফ এবং কাফের ক্ষেত্রে আমরা ইউজ করছি নর্মাল এস, মানে রুফস এবং কাপস। কর্ন, টুনা, ফিশ এগুলোর ক্ষেত্রে স্পেলিং সেমই থাকছে, a flock of fish। এই যে আমরা ফিশ টার্মটাই কিন্তু ইউজ করছি, আমরা কিন্তু বলছি না যে flock of fishes, এরকম ভাবে কিন্তু বলছি না, তো সুতরাং সেম স্পেলিং থেকে যাচ্ছে। ওম্যান এবং ফুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ইরেগুলার প্লুরাল ফর্ম কাজ করে, মানে এইটা এই যে ওম্যানটা আমরা অনেক সময় বলি ওম্যান ওমেন, এই ওমেন না, এটা ওমেন মানে হচ্ছে OMEN। এই ওমেন টার্মটা মানে হচ্ছে খারাপ জিনিস, খারাপ খবর, দুঃখের খবর এগুলো, তো ওমেন নয়, জিনিসটা হচ্ছে উইমেন, এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে উইমেন। অবশ্যই হ্যাঁ উইমেন, তাহলে এটা। আর ফুট থেকে হচ্ছে ফিট, মানে তোমার পায়ের থেকে পায়ের পাতাগুলো বোঝাতে আর কি, একটা ফুট অনেক কটা ফিট, তো সেইটা, তাহলে এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু উইমেন যেন মাথায় থাকে। So these are the things related to the plural and singular sections. So in this section we have learned some rules where we could put মানে e and where s and where we could put s here. So এইগুলো একটু কয়েকটা শিখলাম, though I know that you already acquainted with the। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা কোনো প্রপার নাউনকে স্পেসিফিক্যালি ডিসকাস করতে চাই বা ডিসক্রাইব করতে চাই, তাহলে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে যদি প্রপার নাউন হয় মিস মার্টিন, তাহলে এটা হচ্ছে একজনের নেম এবং এই নেমটার পরে রয়েছে ওনার কমন নাউনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাই প্রফেশন উনি কি, উনি হচ্ছেন একজন টিচার, তাহলে এটা ওনার কমন ব্যাপার, উনি একজন টিচার। অ্যাবস্ট্রাক্ট নাউনে গিয়ে দেখতে পাচ্ছি ওনার ক্রিয়েটিভিটি, মানে ওনার আইডিয়া বা অন্যান্য জিনিসপত্র যে ক্রিয়েটিভনেস উনি দেখাচ্ছেন সেটা। সিঙ্গুলার নাউনে গিয়ে আমি বলবো উনি ইউজ করছেন চক, তাহলে উনি চক ইউজ করেন। প্লুরাল নাউনে গিয়ে দেখতে পাচ্ছি ওনার উনি অনেক কটা চকস ইউজ করছেন বা বোর্ডস ইউজ করছেন। আবার কনক্রিট নাউনে গিয়ে দেখতে পাচ্ছি উনি ফিমেল, আমরা ফিমেল না লিখে এখানে বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউনসে উনি যদি আইডিয়া ইউজ করেন, সেই আইডিয়াটা উনি কনক্রিট নাউনসে গিয়ে প্রজেক্টের মাধ্যমে নিজের আইডিয়াকে দেখাচ্ছেন লোককে বা দেখানোর চেষ্টা করছেন। তাহলে এইরকম ভাবে একটা পার্টিকুলার জিনিসের নানা রকমের সিস্টেমস গুলো কাজ করিয়ে আমরা একটাই সেটের মাধ্যমে সমগ্র নাউন ব্যবস্থাকে দেখাতে পারি। এরকম তুমিও যদি চাও তুমি নিজেও বানাতে পারো, মেক ইউর ওন টু ডিসক্রাইব ইউরসেলফ, মানে নিজে যদি তুমি চাও বানাতে তাহলে অবভিয়াসলি তুমি করতে পারো, তুমি নিজের নাম প্রপার নাউনে দিতে পারো, প্লুরাল নাউনে কিছু একটা, কমন নাউনে তোমার আইডেন্টিটি, অ্যাবস্ট্রাক্ট নাউনসে অ্যাবাউট ইউর আইডিয়া বা ইউর ফিলিং, সিঙ্গুলার নাউনসে একটা পার্টিকুলার সিঙ্গুলার থিং, প্লুরাল নাউনসে সেই সিঙ্গুলারের প্লুরালাইটি, এবং কনক্রিট নাউনে অ্যাবস্ট্রাক্টের যে আউটপুটটা, যে অ্যাবস্ট্রাক্ট যদি ইনপুট হয় বা র মেটেরিয়ালস হয়, তাহলে কনক্রিট হচ্ছে তার আউটপুট,
কারণ ইনপুটের অবভিয়াসলি একটা আউটপুট থাকবে, তাহলে সেইভাবে তুমি ডেসক্রাইব করতেই পারো, কোনো প্রবলেম নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ভীষণ ছোট ভিডিওস দেখবো, এবং ভিডিও দেখার পর আমরা ডিরেক্টলি এন্ডালজ করব আমাদের অ্যাডভান্স লেভেলের পিপিটিটা। তাহলে দেরি না করে ভিডিওটা দেখা যাক, এবং তারপরে আমাদের ওই অংশটা যেটা, সেই অংশে আমরা ঢুকবো। Just a minute, let me share the screen first, then we will do the thing. Okay, fine. So as you could see, I have already shared my screen. I think it is visible to all of you. এবার এই ভিডিওটা আমরা দেখবো এখন, এবং ভিডিওটা দেখে আমরা কাইন্ডস অফ নাউন্স গুলোকে জানার চেষ্টা করব। আর সেই জিনিসটা আমাদের জানা হয়ে গেলে আমরা যে অ্যাডভান্স লেভেলেরটা রয়েছে পিপিটিটা, সেই পিপিটিটাতে আর কি অ্যাডভান্স লেভেলের পিপিটিটার মধ্যে গিয়ে সেই পিপিটিটার যে আরো অ্যাডভান্স লেভেলের kinds of nouns. But before we move on to kinds of nouns, let us see what nouns are. Nouns are naming words. Nouns are the words that name people, animals, things, places, qualities, and feelings. So, anything that we can name and we can see or feel are known as nouns. Have a look to this picture. Who is this man? He's Albert Einstein. So that is his name. That means Albert Einstein is a noun. Which animal is this? This is an elephant. So elephant word is also a noun because this animal is called as an elephant. What is this? Oh, this is a car. So we call it as a car. So car word is also a noun. Now these are things that we can see, but there are many other things which we cannot see. We can feel them, and we can feel the qualities in a person. All those things are also called as nouns. For example, kindness, it is a quality. It is a noun. Happiness is a feeling. That's also a noun. We are going to study in detail about the various kinds of nouns now. Nouns are of many kinds, but broadly they are categorized into 5 major categories. They are proper nouns, collective nouns, common nouns, possessive nouns, and abstract nouns. Now let us see what they are. Proper nouns. Proper nouns are special names given to the persons, places, things, or animals. You know what? They are even the names given to our favorite characters or pets. Look at this picture here. What can we see here? Oh, they are Tom and Jerry, our favorite cartoon characters. So their names, that is Tom and Jerry, they both are also proper nouns. Let us take a few more examples now. Who's he? He's Shah Rukh Khan. That's his name. That means Shah Rukh Khan is a proper noun. What is this? This is London Bridge. And where is it? It is in London. So London is a proper noun. Oh, this is Gateway of India. And where do we have it? It is in Mumbai. My job is to make Mumbai is a proper noun. Which festival is this? Oh, all shining and there are so many crackers burning out. Yes, this is Diwali. So Diwali is the name of a festival. That is also a proper noun. The Bible, that's the name of a holy book. That is also a proper noun. And if you look at it carefully, I have written all these names with capital letters. That means they are starting with a capital letter. This shows
that proper nouns always begin with a capital letter. Always remember, proper nouns start with a capital letter. Now, let us see what all names come under proper nouns. Every name or surname, they are proper nouns. For example, Narendra Modi, he is our Prime Minister. His first name is Narendra and his surname is Modi. Both of them will start with a capital letter. Names of months and days. All the months starting from January till December, they all will always start with a capital letter because they are proper nouns. Similarly, names of all the days like Monday, Tuesday, Wednesday, they all are proper nouns and will begin with a capital letter. Names of states and towns, they are proper nouns and they always start with a capital letter. For example, Maharashtra, Nasik. Names of countries and continents too, like Russia, Asia, India, they all are proper nouns. Names of all the rivers, seas, and oceans, like Thames, Arabian Sea, Indian Ocean, they all are proper nouns and will always start with a capital letter. Names of buildings, they are special buildings like the Parliament House. They are proper nouns and they always start with a capital letter. Titles of books like the Bible, the Bhagavad Gita, they are proper nouns and they start with a capital letter. Names of things like the brand names. Maggie is a brand name and only they can use it. Similarly, Kisan Jam, they both are proper nouns because they are specific brand names. Names of monuments like Taj Mahal, Red Fort, they all are special and that is why they start with capital letters. So I hope you all have been able to understand what proper nouns are, and do not forget they always start with a capital letter. The next kind of noun is common noun. Common nouns are the names given to the persons, places, things, or animals of the same kind. For example, look at this picture. Who's he? Yes, he is a boy. And all the boys are called boys only. So boy word is a common noun. Look at this picture. He's a man. And all the men are known as men only. That means men word or man word is a common noun. All the cities are known as cities only. So city word is a common noun. All the days are called days only. So day word is a common noun. But if we talk about Monday, Tuesday, that's their special name. That's a specific name. Monday is a proper noun, but the word day is a common noun because commonly they all are known as days. All the cats are known as cats only. But if you have a pet cat at home and you've given a special name to that cat, then that's a proper noun. But cat word is a common noun. All the books are called books. So book word is a common noun. All the mobile phones and telephones are called phones only. So phone word is a common noun. But if you have a particular brand of phone, that is a proper noun. So I hope you have understood what are common nouns. But you know what? Since common nouns are not special, they are common names. So they are not starting with a capital letter. They start with a small letter.
only special names, that is, only proper nouns start with a capital letter. Common nouns, they do not start with a capital letter. The next kind of noun is collective noun. A collective noun is the name of a collection of persons, animals, or things. That means a group together is given a special name, and that is collective noun. Let us take a few examples. A bunch of keys. If you have a lot of keys tied together, they are known as a bunch of keys. Have a look to this picture. Here I can see a lot of sheep together. So they are called a herd of sheep. A gang of robbers. An army of soldiers. So a group of soldiers together are known as an army of soldiers. A brood of chickens. Look at this picture. I can see a lot of ships here. A lot of ships together are known as fleet of ships. A bouquet of flowers. So that means a group together when given a special name, that is a collective noun. But do not forget, collective nouns are not their special names. So they will never start with a capital letter. Have a look at the sentences given here. The first one. Honesty is the best policy. Can you find a noun here? No. Childhood is a blessing. No, I can't find a common, proper, or a collective noun over here. I am afraid of darkness. You are my weakness. Oh, I can't find any noun over here that we have studied till now. But you know what? There are many nouns given over here. The first one, honesty, is a noun. Childhood is also a noun. Darkness and weakness, they both are nouns too. They do not name any person, animal, or thing. But they are naming qualities, ideas, or states. That means conditions. Nouns that refer to ideas, feelings, or thoughts are known as abstract nouns. So the nouns that we studied just now are known as abstract nouns. We cannot touch and see them. We can only feel them. Most of the abstract nouns are uncountable and are used in singular form. Let's take a few more examples now. Equality, childhood, happiness, unity, weakness. All these are abstract nouns because they are names of ideas, feelings, or states. That means conditions in which one person or a thing is. All these are known as abstract nouns. Moving জীবনে শুধু বললেই কিছু হয় না, করে দেখাতেও হয়। on to the last one, that is possessive nouns. Possessive nouns convey ownership and often consist of short phrases. They are basically the nouns that are used to show ownership, to show who this thing belongs to. For example, look at this car. You know, this is Raj's car. Raj's car is old. So here, Raj apostrophe S is showing possession, that this car belongs to Raj. So this word Raj with an apostrophe S is a possessive noun. Okay, look at this picture now. Tiger's claws are sharp. So here we are trying to show possession of a tiger, that
His claws are sharp. Whose claws? Tiger's claws. So the word tiger apostrophe S is a possessive noun. Always remember, they show possession. Time to revise what we have learned. So here I have a mind map for you on the various kinds of nouns. There are 5 kinds of nouns that we have studied today. Proper, common, collective, possessive, and abstract. The first one, proper nouns. Proper nouns are special names. They begin with a capital letter. For example, John, Mumbai, Tuesday, Monday, London, all these are proper nouns. Common nouns. Common nouns are common names. They do not begin with a capital letter because they are not special. They are just common. For example, car. All the cars are known as cars only. Box, girl, pen, paper. All these are common names and hence they are common nouns. Collective nouns. Collective nouns are collective names. That means names given to a group, a collection. They do not begin with a capital letter and the examples are bunch, a bunch of keys, a bunch of grapes, a gang of robbers, crowd, etc. All these are collective nouns. Moving on to possessive nouns. As I told you, they show possession. Rahul's pen. So whose pen is it? Rahul's. So this word Rahul apostrophe S is showing possession. So it is a possessive noun. Abstract nouns. Abstract nouns are the nouns which show feelings, qualities, or thoughts. That means they are names given to feelings, qualities, or thoughts. Remember, they cannot be seen. They can only be felt. For example, weakness, kindness, childhood, honesty, poverty, etc. All these are abstract nouns. I hope you all have understood the various kinds of Okay. So now the thing is that we are going to do the noun section and now we will do the advanced level. So how it would work, how the things are actually look like, how we could do the things that is shegulo. So here you could find that nouns, what is the meaning of the nouns, how does it work? We will know about this. Nouns are the naming words. So those words which means names, it could be the name of any place, it could be the name of people, it could be name of anything or any idea. So these things are basically known as noun. Yeah, they name people, places, objects, which I have already told you. They can also name ideas, emotions, means your feelings. Or it could name your qualities, your qualifications, and your activities, means what you're doing or how you could prepare something like that. And here are some examples of nouns, like you could see Peter, which is a proper noun, Elizabeth, proper noun, because these are names. Driver is a common noun. Sister is also the common noun. And friend is the common noun always. And Bristol is also a name, so this is proper noun. Savon is a proper noun. Brazil is a proper noun. Pen is a common noun. Dog, common noun. Money is the common noun. Here you could see love, which is an abstract noun because it's related to our feelings. Beauty is an abstract noun. Industry is the concrete noun because you have to collect the inputs, মানে কাঁচা মালগুলোকে কালেক্ট করতে হবে, তারপরে তুমি আউটপুট হিসেবে পাবে হচ্ছে ইন্ডাস্ট্রিকে। তাহলে সেই কারণে ইন্ডাস্ট্রি হচ্ছে কনক্রিট নাউন। নেচার হচ্ছে নন হিউম্যান। আচ্ছা,
এখানে এই পেন, ডগ, মানি এগুলোকেও কিন্তু আমরা নন হিউম্যান পার্সপেক্টিভে ইউজ করতে পারি, অসুবিধা হবে না। গ্রিড অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট নাউন, বিকজ এটা আমাদের ফিলিংস রিলেটেড, এবং পেন তো অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ আমাদের কমফর্ট বা পেন যেগুলো বলতে বোঝায় সেগুলো এখানে ইউজ করা হচ্ছে। সো উই মাস্ট ইউজ দ্য থিং। এবার যেটা রয়েছে, again a kind of gentle reminder বা recap, the types of nouns. So all nouns which can, মানে সব noun কে divide করা যায় common বা proper nouns. So all nouns can be divided into proper বা common noun. Common nouns can be divided into two things, countable, uncountable. একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগের বেসিক পিপিটিতে কিন্তু আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনকে নিয়ে কাজ করিনি, যেটা আমরা এখন করব। তাহলে কাউন্টেবল মানে হচ্ছে যেটাকে গোনা যায় এমন, এবং আনকাউন্টেবল মানে হচ্ছে অগুন্তি, মানে যে জিনিসটা গুনতি মানে গুণে শেষ করা যাবে না সেইটা। তাহলে both countable uncountable nouns can be further divided into concrete, abstract. এবার এই জিনিসটার উপরে আমি তোমাদের সাথে একটা চার্ট শেয়ার করব। সেই চার্টটা আই হোপ সবার খাতায় উঠবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এবং চার্টের আগে প্রথমে এটা দেখাবো যে আমরা কথা বলবো নাউন্স নিয়ে কথা হচ্ছিল। সেই নাউন্স এর প্রথম সেকশনে হচ্ছে কি প্রপার নাউন, দ্বিতীয় সেকশনে হচ্ছে নাউনের কমন নাউন। তাহলে নাউনকে আমরা ভাগ করছি দুভাবে, এক নম্বর হচ্ছে প্রপার নাউন, দু নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউনকে আবার ভাগ করা যাচ্ছে কাউন্টেবল এ এবং আনকাউন্টেবল বি। আবার কাউন্টেবল কে ভাগ করা যাচ্ছে দুভাগে, একটা হচ্ছে আমি এটাকে এ দিয়ে লিখলাম অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা এ দিয়ে লিখবো না, এটাকে আমি আই মানে রোমান 1 করলাম অ্যাবস্ট্রাক্ট, এবং দ্বিতীয়টা হচ্ছে কনক্রিট। এটা কার সেকশনে? কাউন্টেবল। আবার আনকাউন্টেবল এর সেকশনে দেখতে পাচ্ছি সেম থিং রিপিটস, সেটা হচ্ছে আমি বড় হাতের রোমান 1 দিয়ে করলাম অ্যাবস্ট্রাক্ট, এবং ছোট হাতের রোমান বড় হাতের রোমান 2 দিয়ে করলাম কনক্রিট। তাহলে এইরকম ভাবে কাউন্টেবল আনকাউন্টেবল এর একই রকম ভাগ রয়েছে। তাই বোঝা যাচ্ছে যে ওই যে বিন্দু বিন্দু জলে মহাসাগর হয়, তাই কাউন্টেবল সমস্ত জিনিসই কিন্তু আনকাউন্টেবল, কারণ কাউন্টেবল মানে গুণা, এবং যে জিনিসটা গুনতে গুনতে শেষ হয়ে যায় সেটাই আনকাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবল মানে কিন্তু কাউন্টেবল নয়, কারণ আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না এমন। তাহলে যেটা গুনতে পারবো না সেটা কিভাবে আমি কাউন্টেবল সেকশনে ফেলবো? তাহলে প্রথম প্রসিডিওর যেটা হচ্ছে কাউন্টেবল, মানে এটা হচ্ছে কারণ, এবং এর ফলাফল হিসাবে অতিরিক্ত কাউন্টেবল হয়ে গিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ এটা বলা যেতে পারে কাইন্ড অফ ফলাফল বোঝানোর জন্য এই ধরনের রাফ মানে ইউজেস গুলোকে আমি ইউজ করছি। এবার যেটা ফোকাস করবো সেটা হচ্ছে প্রপার নাউন্স। প্রপার নাউন্স অলওয়েজ স্টার্টস উইথ দ্য ক্যাপিটাল লেটার, উই হ্যাভ অলরেডি ওয়াচড ইন দ্য ভিডিও, অথবা আমরা দেখেছি আমাদের আগের পিপিটিতে। এবং these are some names of people, মানে একটা স্পেসিফিক, obviously it could be specific, তাহলে স্পেসিফিক পিপল, স্পেসিফিক প্লেস, টাইমস বা অর্গানাইজেশনস কে ডিফাইন করে। আর দে রেফার টু ইউনিক ইন্ডিভিজুয়ালস, তার মানে কোনো জিনিসের ইউনিক যে ডেটা বা ইউনিক নেমস গুলোকে এ সবসময় প্রোভাইড করে, কারণ এটা হচ্ছে বলা যেতে পারে স্পেসিফিক নাউন। প্রপার নাউনকে স্পেসিফিক নাউনও বলা যেতে পারে। যেখানে এবার মোস্ট আর নট ফাউন্ড ইন দ্য ডিকশনারি, অবভিয়াসলি, কারণ তোমার নাম যদি এখন রামশ্যাম যদুমধু হয় সেটা তো আর ডিকশনারি তোমাকে দেবে না, সেই কারণে তুমি জানতে পারছো না। এগুলো যেহেতু নেমস, এবং নেমস তোমাদের পছন্দ মতো হিসেবে তুমি রাখতে পারো। দে অকার ইন পেয়ার্স অর গ্রুপ, সবসময় এই প্রপার নাউন্স গুলো পেয়ারে মানে জোড়ায় থাকবে, অথবা যুগ্ম হিসেবে থাকবে, যুগ্ম বা জোড় হিসেবে এগুলো থাকবে। সাম এক্সাম্পলস কুড বি টনি ব্লেয়ার, এই যে এদের নাম দেখো, কিং হেনরি, টনি ব্লেয়ার। তাহলে এই হেনরি বা টনি ব্লেয়ারের ক্ষেত্রে এইটা প্রথমে ক্যাপিটালাইজ তো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, এবং দেখা যাচ্ছে যে গ্রুপে রয়েছে, একটা নেই, একের অধিক। ব্রিজেট জোনস, अगेन দ্য সেম থিং, বিজে। ক্রিসমাস, চাইনা, থেমস, কেনশ্যাম, সোনি, কোকা-কোলা। প্রেসিডেন্ট বুশ, ম্যাকবেথ। Next we have the Jam, Coronation Street, Saturn, Curly, John,
Portugal, the Ford Motor Company, Oxfam. Now we are looking into the common nouns. So in the common noun section, we have found something, মানে এটাকে বলা যেতে পারে non specific noun. তাহলে এই নাউন হচ্ছে যেগুলো প্রপার নাউন্স নয়, যে নাউন গুলো তাদেরকেই বলা যাবে কমন নাউন। তো nouns which are not proper nouns, those are known as common noun. যেমন few example হতে পারে cup, art, paper, work, frog, bicycle, atom, family, mind. তাহলে এখানে দেখা যাচ্ছে এগুলো ভীষণ কমন জিনিস, যেটা আমরা আমাদের জেনারেল লাইফে বা আমাদের ডেইলি লাইফে যেগুলো ইউজ করে থাকি সেরকম জিনিস। তাহলে এইটা কমন নাউন্স এর মধ্যে আসতে পারে। কমন নাউন্স এর আইদার কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। আমরা তো লিস্টে একটু আগেই চেক করলাম যেটা কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। এবার কাউন্টেবল নাউন্স এ এলাম। কাউন্টেবল নাউন্স হচ্ছে যেগুলোকে কাউন্ট করা যায়। A tree, two trees. A man, men. A pony, ponies. তাহলে যেগুলোকে কাউন্ট করা যাচ্ছে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন্স। In the singular, they may have the determiner or an or a or an, যেমন হচ্ছে যে ডিটারমিনারকে এরা এখানে ইউজ করে থাকে, অর্থাৎ এরা এখানে ডিটারমিনার বলতে এরা আর্টিকেলকে ব্যবহার করে সিঙ্গুলার সেকশনে। যেমন সসেজ অ্যান্ড আর্টিস্ট, তো এইখানে দেখা যাচ্ছে এই এ বা অ্যান কে ইউজ করছে কেন? বিকজ দে ওয়ান্ট টু এমফাসিস বা ফোকাস অন দ্য আর্টিকেল সেকশন, অ্যান্ড দিস ইজ দ্য সিঙ্গুলার পার্ট। How many words, how many pages, how many chairs, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মেনি কথাটাকে ইউজ করা হচ্ছে। কিন্তু আমরা কখনো করি a few minutes, a few friends, a few chips আমরা ইউজ করি। তাহলে মেনি এবং ফিউ কে আমরা কাউন্টেবল সেকশনে ব্যবহার করতে পারি when we are asking any question. Now we are moving to the uncountable nouns. In the uncountable noun section we could find যে আনকাউন্টেবল অর নন কাউন্ট যে নাউন্স গুলো যাদের কাউন্ট করা যায় না, মিনস মানে প্লুরাল। তাহলে we cannot say two funs, একটা ফিলিংস কে ইমোশন কে টু লাভ, টু ফানস তো করা যায় না। কিন্তু আমরা 3 advices বা 5 furnitures এরকম ভাবে বলা যায় না। তো সেই কারণে আমরা আনকাউন্টেবল নাউন্স গুলোরও কিছু ভাগ রয়েছে, যেমন we never use a or an with them, বিকজ এরা সবসময় প্লুরাল হয়, এরা আনকাউন্টেবল, সবসময় আমাদের এখানে এ অ্যান্ড দ্য ইউজ মানে এ অ্যান্ড ইউজ করা যাবে না। তো we ask how much money, how much time, how much milk. তাহলে আমরা ওইরকম ভাবে কিছু কিছু জিনিস ইউজেস করতে পারি। এছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সেকশনটায়, জাস্ট আ মোমেন্ট, লেট মি শো দ্য স্ক্রিন अगेन। আনকাউন্টেবল নাউনের যে সেকশনটা রয়েছে সেখানে গিয়ে আবার আরো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো আনকাউন্টেবল নাউনের যে সেকশনটা রয়েছে সেই সেকশনে গিয়ে দেখতে পাচ্ছি যে হাউ মাচ মানি, টাইম, মিল্ক, এগুলো আমরা কিন্তু এখানে বলি না হাউ মেনি মানি, হাউ মেনি টাইম, হাউ মেনি মিল্ক, আমরা কিন্তু এগুলো ইউজ করি না। তাহলে এই জিনিসগুলো একটু দেখতে হবে। অথবা we say a little help, could you please do a little favor, little help, little effort, not a few, আমরা কিন্তু বলি না a few help, a few effort বা few things, মানে few things না, মানে a few এফর্ট আমরা বলি না, আমরা লিটল বলি, যাতে ছোট জিনিসটা আমাদেরকে কেউ সাহায্য করে সেই অর্থে বোঝাতে। এবার একটা এখানে একটা জিনিস আমি একটু শেখাই, সেটা হচ্ছে ডুয়াল ক্যাটাগরি নাউন্স। যে নাউন্স গুলোর মধ্যে দুটো ফাংশন দেখা যায়, একটা হচ্ছে কাউন্টেবল অর নন কাউন্টেবল লিখলাম বা আনকাউন্টেবল, যাই হোক, অর অথবা অ্যান্ড, কারণ দুটো দেখা যেতে পারে যার মধ্যে সেটাকে বলা হবে হচ্ছে নন কাউন্টেবল থিংস। তাহলে সাম নাউন্স মে বি কাউন্টেবল অর আনকাউন্টেবল ডিপেন্ডিং অন হাউ উই ইউজ দেম। এক্সাম্পল, উই বাই আ বক্স অফ চকলেটস, আমরা একটা চকলেটের বাক্স কিনলাম। এবার এই বক্স অফ চকলেট, কয়েকটা চকলেটের বক্স মানে হচ্ছে কাউন্টেবল, or a bar of chocolate, এবার একটা বড় চকলেটের বার কিনলে সেটা কিন্তু আনকাউন্টেবল। হাউ ইউ উড মেজার দ্য থিং, বারটাকে তো মেজার করা যাবে না, চকলেট কতটা পরিমাণ কোকো মিশিয়েছে, পাউডার মিশিয়েছে সেটা তো আমরা পরিমাপ করতে পারবো না, তাহলে সেটা আনকাউন্টেবল। কিন্তু বক্স কটা রয়েছে সেই বক্সটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো, তো বক্স অফ চকলেটস, তাহলে কিন্তু সেটা কাউন্টেবল। আর বার অফ চকলেটস এর ক্ষেত্রে কিন্তু সেটা আনকাউন্টেবল হবে। তাই এখানে ডুয়াল ক্যাটাগরি নাউন্স মানে বোঝাচ্ছে the nouns which have two qualities, whether it could be the countable or it could be uncountable,
and these rules always depends on the situation where we are using them. তাহলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এরা আর কি নিজেদের জিনিসগুলো সমগ্রকে চেঞ্জ করে থাকবে। এবার যেটা আছে সেটা হচ্ছে ফিল স্পেসিফিক নাউন্স। এগুলো সব অ্যাডভান্স লেভেলের, দ্যাটস ওয়াই you might feel a little bit difficulty when you're doing these things. তাহলে ফিল স্পেসিফিক নাউন্স হচ্ছে uncountable nouns are often turned into countable nouns by specialists in a particular field. কিছু কিছু জায়গায় মানে ফিল্ড স্পেসিফিক মানে হচ্ছে ফিল্ডের উপর ভিত্তি করে বা সিচুয়েশনের উপর বেস করে কিছু কিছু নাউন্স কখনো কখনো কাউন্টেবল বা আনকাউন্টেবল বা কখনো কখনো কাউন্টেবল হয়ে যায়। তো সেইটাকে বলা হচ্ছে ফিল্ড স্পেসিফিক, বা এটাকে বলা হচ্ছে the nouns which are depend on the situation specific noun. তাহলে they become the part of the jargon of the specialism. তারা ওই অংশটার জার্গন কথাটার মানে হচ্ছে একটা মানে অনেক রকম অর্থে কিন্তু জার্গন কথাটা ব্যবহৃত হয়। যেমন এখানে অর্থটা হচ্ছে, এর অর্থ হচ্ছে অপভাষা বা অর্থহীন ভাষা, যে ভাষাটা কিছু স্পেশালিস্টরাই শুধুমাত্র বুঝতে পারে কিন্তু অন্য কোনো মানুষ যে ভাষাটা বুঝতে পারে না। তাহলে এই ভাষাটাকে বলা যেতে পারে অপভাষা, অর্থহীনের থেকেও বলতে পারি অপভাষা, যেটা শুধুমাত্র স্পেশালিস্টরাই বুঝতে পারে। যেরকম যদি বলি সাইন ল্যাঙ্গুয়েজ, দুজন মানুষ যারা হয়তো স্পেশাল মানে ফিজিক্যালি স্পেশাল বা ডিসেবল, তাহলে তাদের ক্ষেত্রে যদি তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে অপভাষা বা একটা জার্গন, যেটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না যদি না তারা ট্রেনিং নিয়ে থাকে। তাহলে এটাও কাইন্ড অফ ফিল্ড স্পেসিফিক জিনিসের উদাহরণ। এক্সাম্পল দেখি, গ্রাস ইজ ইউজুয়ালি আনকাউন্টেবল। গ্রাস তো আমরা ইউজ করতে পারি না, মানে আনকাউন্টেবল তো ওটা। গ্রাস কথাটার মানে হচ্ছে ঘাস। ঘাস একটা দুটো কখনো থাকে না, থাকলে গুচ্ছ হিসেবে থাকে। বাট বোটানিস্ট অ্যান্ড গার্ডেনার্স টক অ্যাবাউট গ্রাসেস, ওরা সবসময় বলে গ্রাসেস, অনেকগুলো ঘাসের সমাহার। গ্রাস এটা মানেই কিন্তু হচ্ছে প্লুরাল, বাট স্টিল উই আর ইউজিং গ্রাসেস, এটা হচ্ছে ফিল্ড স্পেসিফিক নাউন। লিঙ্গুইস্টিক্স যারা আর কি ভাষাবিদ, লিঙ্গুইস্ট বলতে বলে ভাষাবিদ, যারা ভাষাবিদ তারা বলে ইংলিশেস। English itself is a language which is not kind of singular, কারণ একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে you also know যে we have so many alphabets, so many signs, so many things, words, and then তাহলে English itself means so many things. তাহলে why we must use Englishes though we have only one language which is English itself? তাও language sometimes talks about Englishes, তাহলে এটাও একটা field specific noun. ইভেন ফাইন্যান্সিয়ার্স যারা যারা ফাইন্যান্স করে, দে রেফার্স টু মানিজ, তারা কিন্তু মানি বলে না। মানি মানে কিন্তু একটা টাকা সমগ্র, 1 টাকার কয়েন হয়, 1 টাকার কিন্তু নোট হয় না। দ্যাটস ওয়াই মানি কথাটা ইটসেলফ মিনস 50 টাকা, 10 টাকা। সো দিজ হ্যাভ সো মেনি, মানে অনেক কটা মানি নিয়ে একটা মানি নোট বা হচ্ছে। তাহলে মানি ইটসেলফ মিনস আ প্লুরাল নাম্বার বা আনকাউন্টেবল থিং, যেখানে ওরা মানিজ ইউজ করছে। অনেকে আবার মনিজ বলে, এই যে বাইরের দেশে রাশিয়ানরা, মেবি জার্মানির লোকেরা, তারা মনিজ বলে। এই প্রনাউন্সিয়েশনস গুলো আসছে। তাহলে এগুলো হচ্ছে ফিল্ড স্পেসিফিক কিছু নাউন্স এর, যেগুলো আনকাউন্টেবল বাট স্টিল উই আর ইউজিং দোজ থিংস ইন দ্য কাউন্টেবল থিং। তাহলে এরা হচ্ছে ফিল্ড স্পেসিফিক নাউন। নেক্সট উই হ্যাভ টিজ মে বি ইউজ টু মিন টাইপস অফ টি। আচ্ছা, টি কথাটা মানে কি, একটা চার পাতা দিয়ে তো চা হয় না, অনেক কটা পাতা চা দিয়ে চা হবে। তাও তারা কি করে, তারা টিজ ইউজ করে। টিজ মানে তারা বোঝায় অনেক রকমের চায়ের সমাহার মিশিয়ে বানানো কোনো পাতা বা বানা চা, সেটা হচ্ছে টাইপস অফ টিজ। তাহলে দিস থিংস আর ইন দ্য স্পেসিফিক মানে ফিল্ড স্পেসিফিক নাউন। নাও উই হ্যাভ দ্য কনক্রিট নাউন, যেটা আমাদের দরকার ছিল, কনক্রিট অ্যাবস্ট্রাক্ট। The concrete nouns, these are words that most people think as nouns. Concrete যে nouns গুলো তাকে অনেক মানুষই মনে করে যে এরা nouns. They're mostly the names of object, তারা অবজেক্টের কিছু নাম। And animals countable হতে পারে অথবা কিছু মেটেরিয়াল হতে পারে। মেটেরিয়াল মানে কাঁচা মাল। তো কাঁচা মাল যেগুলো হয়, ধরো লোহা বা অন্য কিছু যদি বলি, তাহলে কাঁচা মাল কিন্তু সবসময় আনকাউন্টেবল হবে। লোহা তো আর গোনা যাবে না, যে কটা লোহা রয়েছে, লোহার দণ্ডগুলো গোনা যাবে কিন্তু কটা লোহা গোনা যাবে না। তাহলে সেই কারণে দিজ আর কনক্রিট নাউন্স। কেক, অক্সিজেন, আয়রন, বয়, ডক, পেন, গ্লাস, পমিগ্রেনেট। পমিগ্রেনেট কথাটার মানে হচ্ছে বেদানা, মানে বেদানা যে ফল, সেই বেদানা ফল। আচ্ছা, আর্ট ফর্ম মানে হচ্ছে পোকা।
আর ডোর, দিস অল আর কনক্রিট নাউন্স। তাহলে এই কনক্রিট নাউন্স গুলো হচ্ছে সেই জিনিসগুলো যারা কিনা পিপল থিংস অফ অ্যাজ নাউন, আর যেগুলো কোনো আইডিয়াকেও কোনো রূপান্তরিতকরণ করতে পারছে, তারা কনক্রিট নাউন। এবার আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন্স এর সেকশনে। Abstract nouns name always ideas, your feelings, your qualities, and always it talks about your emotions, whether you are feeling, how you are feeling, you're feeling good, bad, anything. So সেইগুলো most, though not all, are uncountable, মানে এই সব জিনিসগুলো, কারণ abstract noun obviously uncountable. Feelings you can measure your feelings, পরিমাপ করা তো যাবে না. Many derive from adjectives and verbs and have characteristics endings such as et, তারপর ness, ends, shun, এইভাবে এরা end হয়. They are harder to recognize as nouns that they concrete variety. তার মানে concrete variety সঙ্গে এর একটা রিলেশনশিপ রয়েছে, যেটাকে কিনা ভীষণ হার্ড মানে হার্ড হয়ে যায় যখন আমরা রেকগনাইজ করতে যাই। অ্যাবস্ট্রাক্ট নাউন অর অবজেক্টিভ, এটা একটা ভালো প্রশ্ন। এখানে দেখা যাচ্ছে যে ইউ ওয়ন্ট কনফিউজ অ্যাবস্ট্রাক্ট নাউন্স উইথ অবজেক্টিভ অ্যাজ লং ইউ আর অ্যাপ্লাইং ফিউ টেস্টস। দেখো টেস্ট গুলো কি? Happy is an adjective. It behaves like one, very happy, so happy, happier, as happy as. তাহলে এগুলো ইউজ করছি কখন? যখন হ্যাপি কে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। Happiness behaves like a noun. কখন? না the happiness I feel, ness, her happiness, great happiness. তাহলে এখানে হ্যাপি যে জিনিসটা, সেটাকে কিন্তু দুভাবে ইউজ করা যাচ্ছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে এইগুলো, এবং হ্যাপিনেস যেটা মানে হ্যাপি নাউন ফর্ম যেটা, সেটাকে আমরা কিভাবে ইউজ করছি সেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। ফাইন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি কিভাবে কোন জায়গায় অ্যাডজেক্টিভ, কোন জায়গায় তোমার নাউন দিয়ে হবে সেটা দেখলাম। A few more example. Verb or adjective, abstract noun. Verb or adjective হচ্ছে different from each other, where abstract noun হচ্ছে difference between us. Example, my work is precise. I work with precision. তাহলে precise এর different হচ্ছে precision. Different এর adjective form থেকে আসছে difference. The air is pure, the purity of the air. তাহলে pure কে ভাঙা হচ্ছে। I compose this tune. This tune is my composition. তাহলে composition noun, composed হচ্ছে verb or adjective. This is so beautiful. This has such beauty. তাহলে beauty আর এখানে beautiful. Obviously this is a adjective, আর beauty টা হচ্ছে তোমার noun, abstract noun. You support me. They support you, give me. তার মানে এইখানে সাপোর্টটা হয়ে যাচ্ছে নাউন, এবং এইখানে সাপোর্টটা হয়ে যাচ্ছে verb or adjective. Now we will see some morphology of noun, মানে morphological some meanings or the things. যেরকম noun change their form for only two grammatical reasons. Number one is that countable nouns have a plural form. Countable nouns যারা, তাদের একটা plural form রয়েছে, মানে more than one. This is usually formed by s, of course, but there are some irregular forms. যেমন the possessive form of a noun is created হচ্ছে apostrophe s, আর আমি possessive তে বলেছিলাম দুটো ফর্ম। একটা আমি বলেছিলাম, still I will just share my whiteboard and let you know guys যে how the possessive form work. তাহলে আমরা আজকে কথা বলবো একটু possessive form এর ব্যাপারে। তাহলে at first we will talk about the singular possessive. At first I'll give you some examples of the singular possessive, then I'll talk about the plural possessive. So in the singular possessive section, as you could see, মানে যেভাবে আর কি বুঝতে পারবে সেটা হচ্ছে যে যখন সিঙ্গুলার পজিটিভ পড়া হবে, মানে সিঙ্গুলার পজিটিভ নিয়ে যখন আলোচনা করব, তখন বোঝানো হবে কোনো একজন মানুষের কথা বা একজন মানুষের অনেক কিছুকে বোঝাতে আর কি এটা ইউজ করা হচ্ছে। যেরকম আমি যদি বলি একটা এক্সাম্পলে, আমি যদি বলি বয়েজ হোস্টেল, তাহলে বোঝানো যাবে যে এই পার্টিকুলার ছেলেটার হচ্ছে হোস্টেলটা, যেহেতু এটা অ্যাপোস্ট্রফি। আর প্লুরালে আমি যদি বলি বয়েজ হোস্টেল
তাহলে বোঝানো যাবে যে অনেক কটা বয়ের যে হোস্টেল সেটা বোঝাতে এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। অবভিয়াসলি দ্য সেকেন্ড টার্ম ইজ রাইট। এই যে টিচার্স ডে ইউজ করা হয়, অনেকেই জানে না, ভুলভাল অনেকেই লিখে থাকে, সেটা হচ্ছে যে এখানে টিচার্স ডে কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর পরে পরে। বা ধরো তো এই যে যদি আমি বলি গার্লস হোস্টেল, আচ্ছা গার্লস স্কুল, এখানেও কিন্তু এই অ্যাপোস্ট্রফিটা পড়ছে, কারণ অনেক কটা গার্ল, অনেক কটা টিচার, অনেক কটা বয়কে নিয়ে সমাহার করে এই প্লুরাল পজিটিভ গুলো কিন্তু কেসেস কাজ করছে। আবার এইখানে যেটা বলছিলাম, যেটা নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে তোমার সিঙ্গুলার পজিটিভের ক্ষেত্রে এখানে গিয়ে সিম্পল লিখবো হচ্ছে রামস পেন, মানে রামের আকার পেন, সেখানে অন্য কারোর কোনো অধিকার নেই। অথবা হতে পারে মধুস সাইকেল, তাহলে শুধুমাত্র মধুর সাইকেলের কথাই এখানে বলা হচ্ছে। অথবা হতে পারে হার, না হার দিয়ে লেখা ঠিক না, শ্যামস কপি। তাহলে এই সব জায়গায় দেখা যাচ্ছে মানে প্রত্যেকটাতে একটা জিনিস কমন রয়েছে, এই অ্যাপোস্ট্রফিটা মাঝখানে পড়ছে, যার মানে এটা কি না, এটা হচ্ছে সিঙ্গুলার পজিটিভ, একজনের, যে কোনো একজনের জিনিসপত্র বোঝাতে এটি ব্যবহৃত হচ্ছে। যেখানে প্লুরাল পজিটিভের ক্ষেত্রে মেনি, মোর দ্যান ওয়ান কে বোঝাতে আমরা কিন্তু প্লুরাল পজিটিভের পরে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হিসেবে হতে পারে ধরো তোমার বয়েজ কলেজ, এই ধরনের জিনিসপত্রগুলো, তাহলে মোর দ্যান ওয়ান কে এইভাবে দেখানো যেতে পারে। মরফোলজি অফ নাউন এইভাবে কাজ করে। হেনরিস ক্যাট অর অ্যাপোস্ট্রফি হতে পারে অল আর স্টুডেন্টস রেজাল্টস, যেরকম এখানে রয়েছে অ্যাপোস্ট্রফি, এবং হেনরিস ক্যাটের ক্ষেত্রে এখানে আছে অ্যাপোস্ট্রফি। এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে। ইরেগুলার প্লুরালস আছে, সাম নাউন্স রিটেন প্লুরাল এন্ডিংস ফ্রম দ্য ওল্ড ইংলিশ, যেমন মেন, গিজ, মাইস, অক্সন। বা ধরো তোমার এখানে যেগুলো আর কি রয়েছে, প্রথমে তো তোমার রয়েছে মেন, গিজ, মাইজ, অক্সন, তারপরে রয়েছে ফিট, টিথ, নাইভস, এগুলো হচ্ছে সব প্লুরাল ফর্ম। তাহলে প্রথমে এটা হচ্ছে ম্যান থেকে মেন, গুস থেকে গিজ, র্যাট থেকে মাইস, অক্স থেকে অক্সন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, নাইফ থেকে নাইভস। This words has loan words from কি Latin, Greek, French and Italian, sometimes give them native English. যেমন মিডিয়া, ব্যাকটেরিয়া, ফর্মুলা, লার্ভা, ক্রাইটেরিয়া, ফেনোমেনা, গিটেক্স, এগুলো সব হচ্ছে ইরেগুলার প্লুরাল ফর্ম, যারা কিনা ধার করা, বিদেশি শব্দ ভান্ডার থেকে নিয়েছে। নর্মালি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা চারটে জায়গা থেকে বেসিক্যালি জিনিসপত্র ধার করেছে। একটা হচ্ছে এরা ইনফ্লুয়েন্স পেয়েছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স থেকে, মানে ফ্রেঞ্চ এদেরকে ইনফ্লুয়েন্স দিয়েছে টু মেক দেয়ার ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে এরা পেয়েছে তোমার ল্যাটিন ইনফ্লুয়েন্স, ল্যাটিন ভাষা থেকে এরা ইনফ্লুয়েন্স পেয়েছে। থার্ড হচ্ছে এরা পেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, যেটা স্ক্যান্ডিনেভিয়ার নরওয়ের অংশটা থেকে এরা ইনফ্লুয়েন্স পাচ্ছে, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। এবং লাস্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকানিজম, মানে আমেরিকানরা যেভাবে কথাবার্তা বলে, আমেরিকানিজম, আমেরিকানের কথাবার্তাগুলো শুনে তারা ওখান থেকে কিছু শব্দ ভান্ডারকে মানে বাড়িয়েছে। গ্রাফিটি and Italian plural is known as uncountable noun in English, মানে গ্রাফিটি হচ্ছে একটা ইটালিয়ান প্লুরাল, যেটা কিনা এখন বর্তমানে ইংরেজির একটা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত। তাহলে এই ছিল আমাদের টোটাল জিনিসপত্র শেখা রিলেটেড টু দ্য নাউন সেকশন। সো দেয়ার আই হ্যাভ শেয়ার্ড এভরিথিং উইথ ইউ, মানে প্রত্যেকটা নাউনের, সেটা রিলেটেড টু দ্য কমন নাউন বলো, প্রপার নাউন বলো, বা অ্যাবস্ট্রাক্ট বলো, বা বলো তোমার কমন প্রপার অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কনক্রিট হতে পারে, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, অথবা হতে পারে তোমার স্পেসিফিক, নন স্পেসিফিক তো এখানেই হয়ে যাচ্ছে, অথবা হতে পারে পজিটিভ নাউন, মানে সিঙ্গুলার পজিটিভ নাউন, প্লুরাল পজিটিভ নাউন। About the rules and all, I have discussed everything from the basic to the advanced in this video.
এবার যেটা করব সেটা হচ্ছে যে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট সেকশনে কিছু অ্যাসাইনমেন্টস অলরেডি পোস্ট করে দিয়েছি। সো ইউ অল আর রিকোয়েস্টেড টু ওপেন ইউর গুগল ক্লাসরুম and there you will find your assignment. So you just have to open those assignments and complete these things by the stipulated date and time. মানে ডিউ ডেট এবং টাইমের মধ্যে তোমরা সেগুলোকে কমপ্লিট করবে এবং আশা করছি আমাকে আপলোড করতে শুরু করে দেবে। আমি তোমাদের খাতা চেক করে দেবো এবং অ্যাসাইনমেন্টে যদি কোনো সমস্যা থাকে I will always share those things, and obviously I will share the material of today's session in the Google Classroom যেরকম হয়। So thank you for attending the session. আশা করি ভালো লেগেছে। If you feel any doubt, যদি কোনো সমস্যা থাকে আমাকে সঙ্গে সঙ্গে টেলিগ্রামের গ্রুপে মেসেজ করো। I'll always help you out. আর you know that we are the soldiers, so we are the knights, আর আমাদের কোনো থামা নেই। Okay, bye then. Stay safe, take care.